আমার প্রিয় ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 10-এর ইংলিশের লেসন 3 দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। লিখেছেন নয়নতারা সেহগাল। তা এখানে পাসিং অ্যাওয়ে অফ বাপু বলতে মহাত্মা গান্ধীর কথা বলা হচ্ছে। আর এই স্টোরিটাকে নয়নতারা সেহগালের একটা অটোবায়োগ্রাফিও বলা চলে। তো এই লেখিকা পরিচিতির এই পোর্শনটাকে, নীল রঙের পোর্শনটাকে বাদ দিয়ে আমরা সরাসরি গল্পে চলে আসি। বলছে ইউনিট 1-এ, আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম অন দ্য ইভিনিং অফ 30th January 1948 when I was called to Birla House by an urgent telephone. I was having tea, আমি চা পান করছিলাম, অ্যাট হোম বাড়িতে, অন দ্য ইভিনিং অফ 30th January 30 জানুয়ারিতে সন্ধ্যাবেলায় আমার বাড়িতে বসে আমি চা পান করছিলাম। এখানে আমি বলতে কাকে বলা হচ্ছে? লেখিকা নয়নতারা সেহগালকে বলা হচ্ছে। 1948 সালে। অর্থাৎ এই সালটাকে দেখো, আমরা সালটাকে দেখে ইজিলি বুঝতে পারছি যে ততদিনে দেশ কিন্তু স্বাধীন হয়ে গেছে। তারও প্রায় 1 বছর পর এই ঘটনাটার কথা বলছে। হোয়েন আই ওয়াজ কল্ড টু বিড়লা হাউস বাই অ্যান আর্জেন্ট টেলিফোন, যখন আমাকে একটা আর্জেন্ট টেলিফোন করে বিড়লা হাউসে যেতে বলা হলো। গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু আ প্রেয়ার মিটিং। গান্ধীজি হ্যাড বিন শট, গান্ধীজিকে গুলি করা হয়েছে, অন হিজ ওয়ে, যখন তিনি যাচ্ছিলেন, টু আ প্রেয়ার মিটিং। প্রেয়ার মানে প্রার্থনা, মিটিং মানে সভা। যখন তিনি একটি প্রার্থনা সভায় যাচ্ছিলেন তখন তাকে গুলি করা হয়েছে। আই ওয়াজ নাম্ব উইথ শক অ্যাজ আই গট ইনটু দ্য কার। আই ওয়াজ নাম্ব উইথ শক, নাম্ব মানে হতভম্ব, শক মানে অবাক। অর্থাৎ আমি এতটাই অবাক হয়ে গিয়েছিলাম এই খবরটা শুনে যে আমি একদম হতভম্ব হয়ে গিয়েছিলাম। অ্যাজ আই গট ইনটু দ্য কার, যখন আমি গাড়িতে বসছিলাম সেখানে যাবার জন্যে। অ্যাট দ্য বিড়লা হাউস, গান্ধীজি's relatives and followers had gathered round his body. অ্যাট দ্য বিড়লা হাউস, সেই বিড়লা হাউসে গান্ধীজি's রিলেটিভস, গান্ধীজির যত আত্মীয় স্বজন, অ্যান্ড ফলোয়ার্স মানে অনুগামী, হ্যাড গ্যাদার্ড রাউন্ড হিজ বডি, তারা সবাই জড়ো হয়েছিল তার ওই বডিটাকে, ওই মৃত শরীরটাকে ঘিরে। দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম অ্যাজ গান্ধীজি ব্রিথড হিজ লাস্ট। দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম, সেই ঘরটিতে একদম নীরবতা বিরাজ করছিল। অ্যাজ গান্ধীজি ব্রেথড হিজ লাস্ট, যখন গান্ধীজি তার শেষ নিঃশ্বাস নিচ্ছিলেন। ওয়ার্ডস অফ বাপুজি's ডেথ হ্যাড স্প্রেড থ্রু দিল্লি লাইক আ ফ্লেম ফ্যান্ড বাই উইন্ড। ওয়ার্ডস অফ বাপুজি's ডেথ, বাপুজির মৃত্যুর এই সংবাদটা, হ্যাড স্প্রেড ছড়িয়ে পড়েছিল, থ্রু দিল্লি গোটা দিল্লি জুড়ে, লাইক আ ফ্লেম একদম অগ্নিশিখার মতো, ফ্যান্ড বাই উইন্ড যেন সেই অগ্নিশিখাতে হাওয়া লেগেছে। কোনো একটা জঙ্গলে যখন আগুন লাগে এবং হাওয়া দিলে সেই আগুনটা যেমন একটা গাছ থেকে আর একটা গাছ এইভাবে যেমন গোটা জঙ্গলে ছড়িয়ে পড়ে, ঠিক সেইভাবে যেন এই বাপুজির মৃত্যু সংবাদটা গোটা দিল্লি জুড়ে যেন ছড়িয়ে পড়েছে। স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড ওমেন হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড ওমেন মানে পুরুষ এবং মহিলাদের যে দুঃখিত, তারা যে খুব কষ্ট পেয়েছে, তারা সবাই একটা গ্রুপে জড়ো হয়েছে। হ্যাড কালেক্টেড জড়ো হয়েছে, অ্যারাউন্ড বিড়লা হাউস, এই বিড়লা হাউসকে ঘিরে। আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি আ ব্রাউন ব্লার অফ ফেসেস। আউট অফ এভরি উইন্ডো, প্রত্যেকটা জানালা থেকে,
ওয়ান কুড সি, একজন দেখতে পায়, আ ব্রাউন ব্লার অফ ফেসেস, ব্রাউন মানে বাদামি, ব্লার মানে অস্পষ্ট, ফেসেস মানে হচ্ছে মুখমণ্ডল। মানে যখন যেমন কোনো একটা জায়গায় যখন অনেক লোকের জমায়েত হয়, তখন আশেপাশে যে সমস্ত বড় বড় বাড়ি, অনেক উঁচু উঁচু বিল্ডিংয়ের একদম ওপরের তলায় বাস করা লোকেরা যখন উঁকি মেরে দেখে জানলা দিয়ে বা বারান্দা দিয়ে, তখন তারা সেই ভিড়ের মধ্যে থাকা মানুষগুলো মুখগুলোকে কিন্তু স্পষ্ট দেখতে পায় না, যেন একটা আবছা বাদামি রঙের মুখমণ্ডলের রাশি রাশি সারি সারি দাঁড়িয়ে রয়েছে, এটাই দেখতে পায়। তো তখনও বিভিন্ন বাড়ির জানালা থেকে লোকেরা এরকমই আবছা মুখমণ্ডলের একটা সারি সারি দেখতে পাচ্ছিল। দে ডিড নট মেক আ সাউন্ড, তারা এতটুকু আওয়াজও করছিল না। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, দেয়ার ওয়াজ সেখানে ছিল একটা আনন্যাচারাল সাইলেন্স, একটা অস্বাভাবিক নীরবতা। মানে এত যে লোক জড়ো হয়েছে, লক্ষ লক্ষ লোক, কিন্তু কারোর মুখে কোনো আওয়াজ নেই, কোনো শব্দ নেই। ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস। ইট ওয়াজ অ্যাজ ইফ মানে যেন, যেন মনে হচ্ছিল টাইম স্টুড স্টিল, সময় থমকে দাঁড়িয়ে পড়েছে, ফর দোজ ফিউ মিনিটস, সেই কিছু মিনিটের জন্যে। দ্য পিপল ওয়্যার টু স্টান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং। দ্য পিপল ওয়্যার টু স্টান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং, এই লাইনটাকে তোমরা আন্ডারলাইন করে রাখো, এইটা থেকে কিন্তু গ্রামারে প্রশ্ন আসে সরাসরি। এইটা হচ্ছে সিম্পল সেন্টেন্সে দেওয়া রয়েছে, এটা তোমাদের কমপ্লেক্স সেন্টেন্সে করতে বলবে। তো দ্য পিপল ওয়্যার টু স্টান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং, লোকেরা বা জনসাধারণেরা এতটাই অবাক হয়ে গিয়েছিল, এতটাই হতভম্ব হয়ে পড়েছিল যে শুরুর দিকে তারা একটা কথাও বলতে পারছিল না। ল্যাটার দে ক্ল্যামার্ড ওয়াইল্ডলি, শাউটিং অ্যান্ড ক্রাইং। ল্যাটার পরে, দে ক্ল্যামার্ড ওয়াইল্ডলি, ক্ল্যামার্ড মানে হচ্ছে হইচই শুরু করে দেওয়া, ওয়াইল্ডলি মানে একদম এদিক মানে অনিয়ন্ত্রিতভাবে হইচই শুরু করে দিল। শাউটিং চিৎকার করতে লাগলো, অ্যান্ড ক্রাইং এবং কান্নাকাটি করতে লাগলো। দে জসল্ড ওয়ান অ্যানাদার ইন আ স্ট্যাম্পেড টু ব্রেক ইনটু দ্য হাউস। দে জসল্ড, তারা ঠেলাঠেলি করতে লাগলো, ওয়ান অ্যানাদার একে অপরকে, ইন এ স্ট্যাম্পেড, স্ট্যাম্পেড মানে হচ্ছে এলো পাথারি ছোটাছুটি করা, এদিক ওদিক ছোটাছুটি করা। টু ব্রেক ইনটু দ্য হাউস, সেই বাড়িতে ঢোকার জন্যে। কোন বাড়ি? সেই বিড়লা হাউস, যে বাড়ির ভেতরে গান্ধীজির মৃতদেহ শোয়ানো ছিল, সেই বাড়িতে ঢুকবে বলে, গান্ধীজিকে একবার দেখবে বলে তারা হুড়োতাড়া শুরু করে দিল। দে কামড আ লিটল হোয়েন ইট ওয়াজ অ্যানাউন্সড দ্যাট দে উড বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনারাল। দে কামড আ লিটল, তারা একটু শান্ত হলো, হোয়েন ইট ওয়াজ অ্যানাউন্সড দ্যাট, যখন এটা ঘোষণা করা হলো যে দে উড বি অ্যালাউড, তাদেরকে অ্যালাউ করা হবে, তাদেরকে অনুমতি দেওয়া হবে, টু সি গান্ধীজি, গান্ধীজিকে দেখার, বিফোর দ্য ফিউনারাল। ফিউনারাল মানে হচ্ছে সৎকার্য, মানে তাকে চিতায় পোড়ানোর যে আমাদের হিন্দু রীতি, সেটাকে ফিউনারাল বলা হয়। গান্ধীজির এই ফিউনারালের আগে, সৎকার্যের আগে সবাই তাকে দেখতে পাবে, এইটা সবাইকে আশ্বস্ত করা হলো, এবং তখন গিয়ে সবাই একটু শান্ত হলো। হোয়েন ওয়ান ইজ ফেসড উইথ দ্য শক অফ আ লাভড ওয়ানস ডেথ, ওয়ান হুইম্পার্স। হোয়েন যখন, ওয়ান ইজ ফেসড একজন মুখোমুখি হয়, উইথ দ্য শক এই আঘাতের সাথে, অফ আ লাভড ওয়ানস ডেথ একজন প্রিয় মানুষের মৃত্যুর যে আঘাত, সেই আঘাতের সাথে যখন কেউ মুখোমুখি হয়, ওয়ান হুইম্পার্স তখন সে কী করে?
তখন সে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে। হুইম্পার্স মানে হচ্ছে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে। হোয়াট উইল বিকাম অফ মি নাও দ্যাট হি হ্যাজ লেফট মি। হোয়াট উইল বিকাম অফ মি, এখন আমার কি হবে। নাও, এখন, দ্যাট হি হ্যাজ লেফট মি, যে উনি যে আমাকে ছেড়ে চলে গেছেন, এবার আমার কি হবে। দিস ওয়াজ শিওরলি দ্য কোয়েশ্চেন uppermost in the mind of the mourning people. দিস ওয়াজ, এইটা ছিল, শিওরলি নিশ্চিতভাবে, দ্য কোশ্চেন সেই প্রশ্ন, uppermost in the mind of the mourning people. mourning people মানে হচ্ছে বিলাপরত জনসাধারণের মনে যে প্রশ্নটা চলছিল সেটা হচ্ছে এটাই, যে বাপুজি যে আমাদের ছেড়ে চলে গেছে, এবার আমাদের কি হবে। দে লুকড লাইক লস্ট চিলড্রেন। দে লুকড, তাদেরকে দেখাচ্ছিল, লাইক লস্ট চিলড্রেন, এক হারিয়ে যাওয়া শিশুর মতো। ইট ওয়াজ দ্য কোয়েশ্চেন ইন মেনি অফ আওয়ার হার্টস অ্যাজ উই স্যাট স্টিল শকড অ্যান্ড আনবিলিভিং। ইট ওয়াজ দ্য কোয়েশ্চেন, ঠিক এই প্রশ্নটাই ছিল, ইন মেনি অফ আওয়ার হার্টস, এই আমাদের মধ্যে অনেকেরই হৃদয়ে এই প্রশ্নটা ছিল, অ্যাজ উই স্যাট, যখন আমরা বসেছিলাম। এখানে আমরা বলতে কাদের কথা বলছে, সেই লেখিকা এবং তার যে আত্মীয় স্বজন, গান্ধীজির খুব কাছের আত্মীয় স্বজন যারা বিড়লা হাউসের ভেতরে বসেছিল, তো তাদের মনেও এই একই প্রশ্ন চলছিল। স্টিল শকড, তারা তখনও অবধি আঘাতে অবাক হয়ে রয়েছে, হতভম্ব হয়ে রয়েছে। অ্যান্ড আনবিলিভিং, এবং বিশ্বাসই করতে পারছে না যে যেটা ঘটলো সেটা যে সত্যিই ঘটেছে, এটা তখনও অবধি কেউ বিশ্বাস করতে পারছে না তারা। উই লিসেন্ড টু দ্য ব্রডকাস্ট টেলিং দ্য পিপল অফ ইন্ডিয়া দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর। উই লিসেন্ড, আমরা শুনছিলাম, টু দ্য ব্রডকাস্ট, সেই সম্প্রচারটি, টেলিং দ্য পিপল অফ ইন্ডিয়া, যেটা ভারতবর্ষের সমস্ত মানুষদেরকে ঘোষণা করছিল, দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর, যে তাদের বাপু আর তাদের মধ্যে নেই। এবার আমরা শুরু করব ইউনিট 2। গান্ধীজি's funeral was to take place the day after his death. গান্ধীজি's funeral, গান্ধীজির সৎকার্য, was to take place, হবার কথা ছিল, দ্য ডে আফটার হিজ ডেথ, তার মৃত্যুর পরের দিন। অর্থাৎ তার মৃত্যুর পরের দিন তার যে সৎকার্য, যে চিতায় পোড়ানোর যে রীতি, সেটা হওয়ার কথা ছিল। আওয়ার্স ইন অ্যাডভান্স পিপল লাইন্ড দ্য রুট দ্য ফিউনারাল প্রসেশন ওয়াজ টু ফলো। আওয়ার্স ইন অ্যাডভান্স, কয়েক ঘন্টা আগে থেকেই, পিপল লাইন্ড দ্য রুট, জনসাধারণেরা সেই রাস্তায় লাইন ধরে দাঁড়িয়েছিলেন। দ্য ফিউনারাল প্রসেশন ওয়াজ টু ফলো। ফিউনারাল প্রসেশন মানে হচ্ছে মিছিল বা একটা লম্বা লোকের যে লাইন, সেটাকে প্রসেশন বলে। এই গান্ধীজির যে সৎকার্যের যে মিছিলটা, যেটা যাবে, যে রাস্তা দিয়ে যাওয়ার কথা ছিল, সেই রাস্তা জুড়ে কয়েক ঘন্টা আগে থেকেই জনসাধারণের লোকেদের ভিড় উপচে পড়েছিল। পদ্মাসী, মিসেস নাইডু's daughter, spoke for us all when she said simply, "We will walk. It is the last time we shall be walking with Bapu." অর্থাৎ পদ্মাসী, তিনি হচ্ছেন মিসেস নাইডুর ডটার। সম্ভবত ইনি মিসেস সরোজিনী নাইডু, যার নাম আমরা হিস্ট্রিতে পড়েছি, সম্ভবত তারই মেয়ে পদ্মাসী। স্পোক ফর আস অল, তিনি আমাদের সকলের উদ্দেশ্যে বললেন। হোয়েন সি সেড সিম্পলি, যখন তিনি খুব সহজভাবেই এই কথাটা বললেন যে, উই উইল ওয়াক, আমরা হাঁটব। ইট ইজ দ্য লাস্ট টাইম, এটাই হচ্ছে শেষ বার। উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু, যখন আমরা বাপুর সাথে শেষবারের মতন হাঁটব। কারণ বাপুর সাথে এরপর
আর কখনোই আর কারুরই হাঁটা হবে না। তাই পদ্মাসী ঘোষণা করলেন যে বাপুজির এই ফিউনারালে আমরা সবাই হেঁটে হেঁটেই যাব। ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক। অ্যাগোনাইজিং মানে হচ্ছে কষ্টের। ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক, এই হাঁটাটা ছিল খুব কষ্টের। থাউজেন্ডস সাইলেন্টলি ওয়াচড দ্য প্রসেশন। থাউজেন্ডস হাজার হাজার লোকেরা সাইলেন্টলি ওয়াচড নীরবে দেখছিল দ্য প্রসেশন এই মিছিলটা। বাপু লে অন অ্যান ওপেন ট্রাক কাভার্ড উইথ ফ্লাওয়ার্স। বাপু লে অন শুয়েছিলেন, অ্যান ওপেন ট্রাক একটা ওপর খোলা ট্রাকে, কাভার্ড উইথ ফ্লাওয়ার্স এবং ফুলে আবৃত। থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট ট্রাইং টু টাচ বাপুস ফিট। থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট, হাজার হাজার লোকেরা কাঁদছিল। ট্রাইং টু টাচ, স্পর্শ করার চেষ্টা করছিল বাপুস ফিট, বাপুজির যে চরণ সেটা স্পর্শ করার চেষ্টা করছিল। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড। ইট ওয়াজ ইম্পসিবল, অসম্ভব হয়ে পড়েছিল, টু মুভ নাড়াচাড়া করা, ইন দ্য থিক ক্রাউড সেই ঘন, সেই থিকে ভিড়ের মধ্যে সামান্য একটুও নড়াচড়া করাও যেন অসম্ভব হয়ে পড়েছিল, মানে এত লক্ষ লক্ষ লোক এসেছিল। অ্যাজ আই মুভড ফরওয়ার্ড স্লোলি I understood I was not merely in the midst of grieving people. As I moved forward, যেমন যেমন আমি সামনের দিকে এগিয়ে চলেছিলাম, স্লোলি ধীরে ধীরে, I understood আমি বুঝতে পারছিলাম, I was not merely in the midst of grieving people. grieving people মানে হচ্ছে বিলাপরত যে জনসাধারণ, আমি শুধুমাত্র বিলাপ করা জনসাধারণ মধ্যেই নেই। লেখিকা নয়নতারা সেহগল বলছেন যে তিনি যখন সেই ভিড়ের মধ্যে দিয়ে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে চলেছিলেন, তখন তিনি উপলব্ধি করেছিলেন যে তিনি শুধুমাত্র যে বিলাপ করা মানুষের মধ্যখানেই আছেন তা কিন্তু নন। দিস ওয়াজ ইভেন মোর than the funeral procession of India's beloved leader. This was, এটা ছিল, even more than মানে তার চাইতেও বেশি, কিসের চাইতেও বেশি? The funeral procession of India's beloved leader, ভারতবর্ষের সর্বপ্রিয় নেতা, তার নিছক ফিউনারাল প্রসেশন, সৎকার্যের যে মিছিল, তার চাইতেও কিন্তু এটা অনেক বেশি কিছু ছিল। আই ওয়াজ অ্যামাং পিপল ফর হুম ওয়াকিং উইথ বাপু হ্যাড আ স্পেশাল মিনিং। আই ওয়াজ আমি ছিলাম, অ্যামাং পিপল সেই সমস্ত মানুষের মাঝে, ফর হুম যাদের জন্যে, ওয়াকিং উইথ বাপু বাপুর সাথে হাঁটাটা, হ্যাড আ স্পেশাল মিনিং এক বিশেষ অন্য মানে ছিল। অর্থাৎ আমি সেই সমস্ত মানুষের মাঝে ছিলাম যারা শুধুমাত্রই যে বিলাপরত তাই নয়, বরং তাদের কাছে এই বাপুর সাথে হাঁটার একটা আলাদা বিশেষ স্পেশাল মানে ছিল তাদের জীবনে। উই হ্যাড ওয়াকড উইথ বাপু ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি। উই হ্যাড ওয়াকড উইথ বাপু, আমরা বাপুর সাথে হেঁটেছি, ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি, ভারতের যে সাম্প্রতিক ইতিহাস, ভারতের সাম্প্রতিক ইতিহাস মানে তোমরা জানো যে আর কয়েক বছর আগেই ইংরেজদের হাত থেকে ভারতকে রক্ষা করার জন্যে, স্বাধীন করার জন্যে কত প্রাণ বলি গিয়েছে, কত তারা কষ্ট করেছেন, জেলে গেছেন, ইংরেজদের মার খেয়েছেন। এই যে রাফ অ্যান্ড স্মুথ যে পথ, মসৃণ অমসৃণ যে পথ, খারাপ সময় ভালো সময়, এই সময় জুড়ে
তারা বাপুর সাথে হেঁটেছেন। উই কুড নট নাও অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট দ্যাট দ্য ম্যান হু হ্যাড লেড আস ওভার মেনি ডিফিকাল্ট পাথস ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ আস এগেন। উই কুড নট নাও অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট, আমরা এখন এই বিষয়টাকে মেনেই নিতে পারছিলাম না যে দ্য ম্যান, সেই লোকটা, হু হ্যাড লেড আস, যিনি আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, ওভার মেনি ডিফিকাল্ট পাথস, অনেক কঠিন পথের মধ্যে দিয়েও, ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ আস এগেন, তিনি আর কখনো আমাদের সাথে হাঁটবেন না, এই বিষয়টা আমরা মেনেই নিতে পারছি না। বাপু's slight figure had walked, staff in hand, over a large part of India. বাপু's slight figure, বাপুর সেই ছিপছিপে চেহারা, had walked, হাঁটত, staff in hand, তার হাতে থাকতো একটা লাঠি, staff মানে লাঠি, over a large part of India, ভারতবর্ষের একটা বিশাল অংশ জুড়ে তিনি কিন্তু হেঁটেছেন এই হাতে লাঠি নিয়ে। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, তিনি হাঁটতেন যাতে তিনি ধীরে ধীরে অগ্রসর হতে পারেন। ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ, ফ্রম স্মল ইনসেক্টস টু দ্য হরাইজন ইন দ্য ডিস্টেন্স। অর্থাৎ ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি, এই ধীরে ধীরে অগ্রসর হওয়া, ধীরে ধীরে হেঁটে হেঁটে যাওয়া, এটা মানুষকে চিন্তা ভাবনায় স্বচ্ছতা এনে দেয়। অ্যান্ড ক্লোজলি লুক, এবং খুব কাছ থেকে দেখতে দেয়, অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ, যা কিছু তোমার চারিপাশে থাকে। ফ্রম স্মল ইনসেক্টস, ছোটো ছোটো কীট পতঙ্গ থেকে শুরু করে, টু দ্য হরাইজন ইন দ্য ডিস্টেন্স, সেই সুদূরের দিগন্ত রেখা পর্যন্ত যা কিছু, তা খুব কাছ থেকে ভালো করে পর্যবেক্ষণ করার সুযোগ পাওয়া যায়। মোর ওভার, উপরন্তু, টু ওয়াক ওয়াজ অফেন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান। মোর ওভার, উপরন্তু, টু ওয়াক, এই হাঁটাটা, ওয়াজ অফেন দ্য অনলি ওয়ে, এটাই একমাত্র পথ ছিল, একমাত্র উপায় ছিল, ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান, এই অ্যাভারেজ ভারতীয়দের কাছে, গড়পত্তায় সাধারণ ভারতীয়দের কাছে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছানোর এই হাঁটাই কিন্তু একমাত্র উপায় ছিল তখনকার দিনে। ইট রিকোয়ার্ড নো ভেহিকল, এর জন্য কোনো গাড়ির প্রয়োজন পড়তো না, এক্সেপ্ট হিজ ওন বডি, শুধু তার ওই শরীরটা ছাড়া, যা কিছু প্রয়োজন পড়তো শুধু সেটা তার শরীরটা, কোনো গাড়ির কিন্তু প্রয়োজন পড়তো না। অ্যান্ড কস্ট হিম নাথিং, এবং তাকে কোনো দাম দিতে হতো না, বাট হিজ এনার্জি, শুধু তার শরীরের শক্তিটুকুই খরচা হতো। গান্ধীজি টুক দিস নেসেসিটি, গান্ধীজি এই প্রয়োজনীয়তাটাকে গ্রহণ করেছিলেন। অ্যাজ হি টুক মাচ দ্যাট ওয়াজ কমন প্লেস, কমন প্লেস মানে হচ্ছে সেই সমস্ত জায়গাগুলো যেখানে সাধারণ মানুষরা থাকে, সেই সমস্ত জায়গা যেখানে সাধারণ মানুষরা, গরিব মানুষরা, কুলি মজুর খেটে খাওয়া মানুষরা থাকে, সেটা বস্তি হতে পারে, চল হতে পারে, সেই সমস্ত জায়গার মধ্যে দিয়ে তিনি যেতেন হেঁটে হেঁটে। অ্যান্ড ট্রান্সফর্মড ইট ইনটু আ জয়ফুল এফোর্ট, এবং তার এই হেঁটে হেঁটে এই সমস্ত স্থানে পৌঁছানোটাকে তিনি এক আনন্দপূর্ণ প্রচেষ্টায় পরিবর্তন করে দিয়েছিলেন। এবারে শুরু করছি ইউনিট 3। সাম ডেজ আফটার দ্য ফিউনারাল, এ স্পেশাল ট্রেন টুক গান্ধীজি's ashes to এলাহাবাদ। সাম ডেজ আফটার দ্য ফিউনারাল, সৎকার্যের কিছুদিন পরে, আ স্পেশাল ট্রেন, একটা বিশেষ ট্রেন, টুক গান্ধীজি's ashes টু এলাহাবাদ, গান্ধীজির যে সৎকার্যের যে ভস্য সেটিকে এলাহাবাদ নিয়ে গিয়েছিল। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স, ট্রেনের সেই কম্পার্টমেন্টটা ফুল দ্বারা
সুসজ্জিত ছিল। ডেকড মানে হচ্ছে সুসজ্জিত। পিপল অন দ্য ট্রেন স্যাংক ভজনস। ট্রেনের মধ্যে থাকা লোকজনেরা ভজন গাইছিলেন। পিপল ডিড নট উইপ এনি মোর, ফর দে কুড ফিল গান্ধীজি's প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস। পিপল ডিড নট উইপ এনি মোর। জনসাধারণেরা আর কান্নাকাটি করছিলেন না। ফর কারণ দে কুড ফিল তারা অনুভব করতে পারছিলেন গান্ধীজি's প্রেজেন্স গান্ধীজির উপস্থিতি অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস সেই ফুল এবং গানের মধ্যে। অ্যাট এভরি স্টেশন sorrowful crowds filled the platform. অ্যাট এভরি স্টেশন প্রত্যেকটা স্টেশনে sorrowful crowds সেই দুঃখিত সেই মন ভার করা জনগণ ভিড় ফিল্ড দ্য প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মগুলোকে পরিপূর্ণ করে তুলেছিল। অ্যামিড সং অ্যান্ড প্রেয়ার দ্য ট্রেন রিচড এলাহাবাদ। অ্যামিড সং অ্যান্ড প্রেয়ার গান এবং প্রার্থনার মধ্যে দিয়ে দ্য ট্রেন রিচড এলাহাবাদ ট্রেনটি এলাহাবাদ পৌঁছল। দ্য অ্যাসেস ওয়ার ইমার্সড ইন দ্য গ্যাঙ্গেস হোয়ার আ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড অ্যাট দ্য ব্যাঙ্ক। দ্য অ্যাসেস সেই ভস্য ওয়ার ইমার্সড ভাসিয়ে দেওয়া হয়েছিল নিমজ্জিত করা হয়েছিল ইন দ্য গ্যাঙ্গেস গঙ্গার জলে। হোয়ার যেখানে আ হিউজ ক্রাউড একটা বিশাল ভিড় হ্যাড গ্যাদার্ড জড়ো হয়েছিল অ্যাট দ্য ব্যাঙ্ক ব্যাঙ্ক মানে নদীর তীর সেই নদীর তীরে জড়ো হয়েছিল। আফটারওয়ার্ডস উই অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি। আফটারওয়ার্ডস তারপরে উই অল আমরা সবাই ওয়েন্ট ব্যাক টু দিল্লি আবার দিল্লি ফিরে গিয়েছিলাম। ব্যাক ইন দিল্লি আই ফেল্ট অ্যাট সি। দিল্লিতে ফিরে এসে দেখো আই ফেল্ট অ্যাট সি এইটাকে আন্ডারলাইন করো, এর মানে হচ্ছে আমি দিশেহারা বোধ করছিলাম। আই হ্যাড নট ডাইরেক্টলি ওয়ার্কড উইথ গান্ধীজি। আই হ্যাড নট ডাইরেক্টলি ওয়ার্কড উইথ গান্ধীজি আমি সরাসরি গান্ধীজির সাথে কখনো হাঁটিনি। গন টু প্রিজন অ্যাট হিজ কল তার ডাকে কখনো কারাগারে যাইনি। অর মেড এনি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি অথবা আমার দেশের জন্যে তেমন কিছু উৎসর্গও করিনি। মাই সিস্টার্স অ্যান্ড আই অ্যান্ড আদার ইয়াং পিপল লাইক মি হ্যাড বিন মেয়ারলি অনলুকার্স। মাই সিস্টার্স অ্যান্ড আই আমার বোনেরা এবং আমি অ্যান্ড আদার ইয়াং পিপল লাইক মি এবং আমারই মতন আরও বিভিন্ন তরুণ যুবক যুবতীরা হ্যাড বিন মেয়ারলি অনলুকার্স শুধু তাকিয়ে থাকতাম মানে নির্ভর করে থাকতাম। বাট স্টিল আই ফেল্ট অ্যাট সি কিন্তু তা সত্ত্বেও আমি দিশেহারা বোধ করছিলাম। আই ফেল্ট I had grown up within a magic circle. I felt আমি অনুভব করছিলাম I had grown up আমি বড় হয়েছি within a magic circle যেন একটা জাদু বৃত্তের মধ্যে। অর্থাৎ তিনি ছোটবেলা থেকেই তাকে কখনো কোনো বিপদের সম্মুখীন হতে দেননি বাপুজি, তাই লেখিকা যেন মনে করছেন যে তিনি একটা জাদু বৃত্তের মধ্যে বড় হয়েছেন। With Bapu's passing away, I felt the magic circle had vanished, leaving me unprotected. With Bapu's passing away, বাপুর মৃত্যুর সাথে সাথে I felt আমি অনুভব করছিলাম the magic circle had vanished, সেই জাদু বৃত্তটা যেন অদৃশ্য হয়ে গিয়েছে, leaving me unprotected, আমাকে অসুরক্ষিত করে দিয়ে। With an effort, I roused myself. একটু চেষ্টার দ্বারা আমি নিজেকে একটু দাঁড় করালাম, জাগিয়ে তুললাম।
আই আস্কড মাইসেলফ, আমি নিজেকে জিজ্ঞেস করলাম, হ্যাড বাপু লিভড অ্যান্ড ডায়েড ফর নাথিং, যে বাপু যে বেঁচে ছিলেন এবং তিনি যে মারা গেলেন এর কি কোনো মূল্যই নেই? হাউ কুড আই সো ইজিলি লস কারেজ হোয়েন হি ওয়াজ নো লঙ্গার দেয়ার? হাউ, কেমন করে, কুড আই সো ইজিলি লস কারেজ, এত সহজে আমি সাহস হারাতে পারি? হোয়েন হি ওয়াজ নো লঙ্গার দেয়ার, যখন বাপুজি আর আমাদের মধ্যে নেই আমি কি করে এত সহজে ভেঙে পড়তে পারি, কি করে এত সহজে সাহস হারাতে পারি? মাই ভ্যালিউজ ওয়্যার নট সো উইক, আমার মূল্যবোধ এতটাও ঠুনকো নয়, এতটাও দুর্বল নয়। মিলিয়ন্স অফ পিপল উড হ্যাভ বিন অর্ডিনারি ফোক বাট ফর বাপু। মিলিয়ন্স অফ পিপল, লক্ষ লক্ষ লোকেরা, উড হ্যাভ বিন অর্ডিনারি ফোক, তারা সবাই সাধারণ হয়েই থেকে যেত, বাট ফর বাপু, যদি বাপু না থাকতেন। হি ব্রট দেম আউট অফ ইনডিফারেন্স অ্যান্ড অ্যাওয়েকেন্ড দেম টু ওয়ান অ্যানাদার সাফারিং। হি ব্রট দেম, তিনি তাদেরকে বের করে এনেছিলেন, আউট অফ ইনডিফারেন্স, ইনডিফারেন্স মানে উদাসীন। উদাসীনতা কাকে বলে? উদাসীন হচ্ছে যে আমার কিছু যায় আসে না, আমি খেতে পাচ্ছি, আমার পাশের ঘরের সেই মা হয়তো খেতে পাচ্ছে না, তার শিশুগুলোকে দুবেলা দুমুঠো হয়তো খাওয়াতে পারছে না, তাতে আমার কি, আমি তো খেতে পাচ্ছি। এই যে যে ফিলিংস, এইটাকে বলা হয় উদাসীনতা। তো এই উদাসীনতা থেকে গান্ধীজি সাধারণ মানুষদেরকে বার করে এনেছিলেন, অ্যান্ড অ্যাওয়েকেন্ড দেম, এবং তাদেরকে জাগিয়ে তুলেছিলেন, টু ওয়ান অ্যানাদার সাফারিং, একে অপরের দুঃখ কষ্টে তাদেরকে জাগিয়ে তুলেছিলেন। হোয়াট ইফ নাও বাপু ইজ গন, বাপু চলে গিয়েছেন তো কি হয়েছে? উই ওয়্যার স্টিল দেয়ার, আমরা তো এখনও আছি। ইয়াং, তরুণেরা, স্ট্রং, শক্তিশালী, অ্যান্ড প্রাউড টু বিয়ার হিজ ব্যানার বিফোর আস, এবং তার ব্যানার, তার আদর্শকে আমাদের সামনে বহন করতে আমরা গর্বিত। বাপু হ্যাড পাসড অ্যাওয়ে, বাপু চলে গিয়েছেন। বাট হিজ ইন্ডিয়া, কিন্তু তার ভারতবর্ষ, উড কন্টিনিউ টু লিভ, বাঁচতে থাকবে, চলতে থাকবে, ইন হিজ চিলড্রেন, তার সন্তানদের মধ্যে দিয়ে। আমার এই ক্লাসগুলো থেকে যদি তোমাদের এতটুকুও হেল্প হয়ে থাকে তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, তাহলে আমার পরিশ্রম সার্থক বলে মনে করব। সকলে ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।